সো গাইস এই স্যাটারডে আছে হচ্ছে ডব্লিউডাব্লিউ ব্যাশ ইন বার্লিন। আর হ্যাঁ, রাত্রির বেলা হবে মানে সারা রাত, মানে বুঝতেই পারছো। তারপরে আবার এপিসোড আসবে না, অনেক কিছু যেমন প্রত্যেকবারে হয় তেমনই হয়। আর আমরা তো অলরেডি ম্যাচ কার্ডগুলোকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা শুরু করে দিয়েছি। এর আগে অনেকগুলো এপিসোড এসছে, এখানে মানে পুরো ধামাকেদার ডিসকাশন হয়েছে। কিন্তু গাইস এই এপিসোডে আমরা যে ম্যাচ কার্ডটাকে নিয়ে কথা বলবো, যেটা বলা ছিল ব্যাশ ইন বার্লিনের প্রথম ম্যাচ কার্ড, আর আমাদের রিং জেনারেল, আমাদের কিং অফ দ্য রিং, আমাদের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন গুন্থর, তার ফার্স্ট টাইটেল ডিফেন্ড এগেইনস্ট দ্য পাইপার, দ্য লেজেন্ড কিলার, দ্য অ্যাপেক্স প্রেডেটর, আমাদের 14 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন রেন্ডি অর্টন। তো ডেফিনেটলি বলা চলে যে হ্যাঁ, এই ম্যাচ কার্ডটা অ্যাজ এ যদি তোমরা দেখো যে হ্যাঁ ভাই, মারাত্মক লেভেলের ওয়েট রয়েছে। আর যেরকমভাবে আমরা বিল্ড আপ দেখেছি, দেখো বিল্ড আপটা অনেকটা কন্ট্রোভার্সিয়াল ভাবে হয়েছে, মানে ডব্লিউডব্লিউ ভাবেও নি যে এরকম ভাবে কোনো কিছু হতে পারে বলে। মানে আমার বলা উচিত কি যে এরকম ভাবে হতে পারে বলে, নাকি ডব্লিউডব্লিউ জাস্ট সাডেনলি ওই ভুলবশত ভেবেছে যে হ্যাঁ এই অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, তো আমরা এখানে লাগিয়ে দিই, নয়তো হয়তো আসতেও না। এবার দেখো হোয়াট এভার, এটাকে নিয়ে তো এখন অনেক দিক দিয়ে ডিসকাশন করা যায় যে হ্যাঁ হয়তো ডব্লিউডব্লিউ আগে থেকেই ভেবেছিল যে আমরা ওইভাবেই এন্ডিং করবো, কিন্তু এন্ডিংটা কন্ট্রোভার্সিয়ালি হয়ে গেছে, নয়তো রোল আপ করে ওইভাবেই পিনটা হতো। যাই হোক, কিন্তু যেরকমভাবে আমরা কিং অফ দ্য রিং এর ফাইনাল দেখেছিলাম, কন্ট্রোভার্সিয়াল এন্ড হওয়ার, রেন্ডি অর্টনের শোল্ডারটা ওপরে ছিল কিন্তু পিন হয়ে গেছে, গুন্থার হয়ে গেছে কিং অফ দ্য রিং, যেটা অবভিয়াস ছিল। কিন্তু যাই হোক, কন্ট্রোভার্সিতে ওটা আরো বেশি ফ্যান্সদের চোখে নজরে পড়েছে। তো ডেফিনেটলি তারপরে আমরা যেরকমভাবে দেখলাম যে সামার স্ল্যামে গুন্থার ক্যাপচার করলো ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেল, আর তারপরে রতে রেন্ডি অর্টন স্টেপ আপ করলো, আর রেন্ডি অর্টনের গুন্থারের ম্যাচ সেট আপ হলো। তো অবভিয়াসলি দেখো এই ম্যাচটা যেন মনে হচ্ছিল যে হ্যাঁ, রেন্ডি অর্টন যেহেতু কন্ট্রোভার্সিতে হেরে গেছে, তো সেক্ষেত্রে তিনি চায় আবার রিম্যাচ। তো সেখান দিয়ে এখানে যখন টাইটেল আছে, তো টাইটেল অন দ্য লাইনের রেসপেক্টে, কিন্তু এটাকে ধীরে ধীরে ডব্লিউডব্লিউ পার্সোনাল দিকে নিয়ে গেছে। হ্যাঁ, রেন্ডি অর্টন এর আগে যা যা করে এসছে এবং তার ফ্যামিলি সমস্ত কিছু, কিন্তু গুন্থার বলছে মা তুই বুড়ো হয়ে গেছিস, তুই কি ছিঁড়ে নিয়েছিস, তোর বাবা তোর দাদু কিছু ছিঁড়তে পারেনি, তো তুই কি করে নিবি, এরকম ব্যাপার। রেন্ডি অর্টনের মটকা গরম হয়ে গেছে। আর ডেফিনেটলি আমাদের লেজেন্ড কিলার কেন বলা হয়, ডেফিনেটলি ভাই রেন্ডি অর্টন জাস্ট একটা আরকিও মেরে দিয়েছে, আর বাবা বাবাই হয় বুঝিয়ে দিয়েছে। আর শুধুমাত্র একটা আরকিও কেন, তারপরে তো পড়েই যাচ্ছে এরকম বলা চলে। কিন্তু ডেফিনেটলি এখন রেন্ডি অর্টনকে ফিউরিয়াস করার মানে পুরো এখানে পুরো বিল্ড আপটা হয়েছে। গুন্থার যেটা সবসময় করে আগুন লাগানো, তো সেটা তো করেইছে ডেফিনেটলি। কিন্তু এখানে যদি আমরা দেখি, দেখো এটা আমি আগের এপিসোডে যে ডিসকাশন করলাম কোডি রোডস আর কেভিন অন্সের ম্যাচ, আমি বললাম যে দেখো ওই ম্যাচটা অবভিয়াস ব্যাপার যে ভাই কোডি রোডস টাইটেল রিটেন করবে, কিন্তু রিটেন করার পরে কি হবে এটা একটা মেজর ফ্যাক্টর। তেমনই গাইস যদি আমরা এই ম্যাচটা দেখি, তো ডেফিনেটলি গুন্থার যে আইসি টাইটেল একটা রেকর্ড ব্রেকিং রেন দিয়েছে, তো তার কাছে ফার্স্ট টাইটেল ডিফেন্ড ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেল বলে কথা, তো সেটা এত তাড়াতাড়ি তার থেকে চলে যেতে পারে না। ইভেন তার যেরকমভাবে বিল্ড আপ হয়, তার যেরকমভাবে অ্যাজ এ রেন ডব্লিউডব্লিউ সবসময় চাইবে লং রাখতে, তো সেক্ষেত্রে হতে পারে রেন্ডি অর্টন একটা বড় থ্রেট তার সামনে আসছে, 14 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। আর আমরা রেন্ডি অর্টনকে কখনোই অন্য কোনো সুপারস্টারের সাথে কম্পেয়ার করবো না। যদি এখানে জন সিনা থাকতো ভাবতাম যে হ্যাঁ ভাই, জন সিনা তো বলি হওয়ার জন্যই আসে, কিন্তু রেন্ডি অর্টনের ক্যারেক্টার আমরা জানি যে কিরকমভাবে বিল্ড আপ হয়, তো সেক্ষেত্রে রেন্ডি অর্টন এমন একজন সুপারস্টার, তাকে স্টেপ আপ করানো হয়েছে। আর তোমরা জানোই যে দেখো রেন্ডি অর্টন সেই সময় যখন কোফি কিংস্টনের এগেনস্টে যাওয়া বা ড্রু ম্যাকিন্টারের এগেনস্টে যাওয়া, সবসময় কিন্তু একটা ম্যাচে সীমাবদ্ধ থাকে না, তাকে কিন্তু একটা সিরিজ হিসাবে অ্যাজ এ স্টোরি লাইন হিসাবে কিন্তু লং টার্মে বিল্ড করা। তাই এখানেও ভাবতে হবে যে এই যে রেন্ডি অর্টন গুন্থার এগেনস্টে যে স্টেপ আপ করেছে, মানে ওদিকে আমরা কোথায় ভাবছিলাম কোডি রোডস আর রেন্ডি অর্টন, এখানে আমরা কি পেয়ে যাচ্ছি আর কিছু হবে। কোডি রোডসে এমনি কপাল খারাপ ফ্যান্সরা এগেনস্টে, স্ক্রিপ্টও ওনার এগেনস্টে, আর কিছু বলার নেই। তো ডেফিনেটলি দেখো কোডি রোডসকে তো বাতিল দিলাম ভাই, কোডি রোডসের নাম কেন আসছে। রেন্ডি অর্টন অবভিয়াসলি বোঝা যাচ্ছে যে হ্যাঁ এই ম্যাচটা নিজের বেস্টটা দিল, যাই হয়ে যাবে, এখানে রেন্ডি অর্টন জিততে পারবেন, এখানে গুন্থার টাইটেল রিটেন করে নেবে, তার ফার্স্ট টাইটেল ডিফেন্ড বলে কথা। তো তারপরে কি হবে গাইস, এটা হচ্ছে মেজর অ্যাঙ্গেল। আর এই ম্যাচের এন্ডিং এমনভাবে হবে যেটা রেন্ডি অর্টনকে অনেক বেশি আপসেট করে দেবে, আর রেন্ডি অর্টন তারপরে স্টেপ আপ করবে গুন্থার এগেনস্টে। এবার দেখো এখানে অনেক কিছু পসিবিলিটি হতে পারে। ফার্স্ট পসিবিলিটি যেটাকে নিয়ে বলবো যে হ্যাঁ, আমরা কিং অফ দ্য রিং ফাইনালের এন্ডিং যেরকমভাবে দেখেছিলাম যে হ্যাঁ, রেন্ডি অর্টনকে হঠাৎ করে এইভাবে ঘুরিয়ে দিয়ে পিন করেছিল, যেটা কন্ট্রোভার্সি হয়ে গেছিলো যে হ্যাঁ শোল্ডারটা ওপরে ছিল, কিন্তু
এরকম হতে পারে গাইস ব্যাশিন বার্লিনে হলো, যেখানে রেন্ডি অর্টনের শোল্ডার উপরে নেই কিন্তু ক্লিন ভাবে পিন হলো, মানে ক্লিন পিন মানে ওখানে পিন তো হবে কিন্তু গুন্থার ঘুরিয়ে দিয়ে পিন করবে, হয়তো আর কেউ ওকে কাউন্টার করে ঘুরিয়ে দিয়ে পিন করলো, এখান দিয়ে রেন্ডি অর্টন ফার্স্ট এয়ার হয়ে যাবে আর গুন্থার কিছুভাবে রিটেন করতে এরকম ভাবে করে বেরিয়ে চলে যাবে। আর এখান দিয়ে রেন্ডি অর্টন ডিমান্ড করবে অ্যানাদার ম্যাচ, কিন্তু গুন্থার রাজি হবে না, সেখান দিয়ে রেন্ডি অর্টন পুরো উদম পেটাবে ভাই, কেজারকে পেটাবে, গুন্থারকেও পিটিয়ে দেবে। তো এখান দিয়ে আমরা দেখবো যে হয়তো ব্যাশিন বার্লিনের পরের যে রটা হবে সেখানে মানে একদম পুরো মার্কাটারি সিন হয়ে গেল। তারপরে কি আমরা দেখবো যে হ্যাঁ গুন্থার অবভিয়াসলি অ্যাকসেপ্ট করলো রেন্ডি অর্টনের ওই চ্যালেঞ্জটা, সেখান দিয়ে অ্যানাদার ম্যাচের হলো ব্যাড ব্লাডের জন্য, কারণ ডাব্লিউডাব্লিউ এটাকে নিশ্চয়ই ধরে তো রাখবে না যে হ্যাঁ আমরা আরো পরে গিয়ে করবো, তো ব্যাক টু ব্যাক পিএলিতে চলবে। আর এটা খুবই দরকার যে তোমরা গুন্থারকে পরপর পিএলিতে বুকিং দাও, তার টাইটেল ডিফেন্ড করো, তো সেটা একটা ক্লাসিক ওয়েতে বুক করবে। দেখো এটা একটা অ্যাঙ্গেল হতে পারে যেটা প্রচুর ক্লিন ভাবে ডাব্লিউডাব্লিউ ইউজ করলো, অথবা গাইস এখানে এরকম হতে পারে যে এই যে গুন্থার রেন্ডি অর্টন যে ম্যাচটা, এখানে আমরা দেখবো যে লাস্টের এন্ডিংটা এমন কিছু হলো যেটা ম্যাটার করছে কেজারের উপরে। এবার কেজার, আমি এটা বলবো না যে গুন্থার এগেন্সটে টার্ন করবে, এটা যদি হয় তাহলে এটাকে আরো বেশি টাইম দিয়ে করবে আর এমন মোমেন্টে টার্ন করবে যাতে গুন্থারের উপর একটা আপসেট বিল্ড হয় আর রেন্ডি অর্টনের কাছে টাইটেল চলে যায়, কিন্তু এটা ফার্স্ট টাইটেল ডিফেন্ডে কখনোই হতে পারে না। তো সেক্ষেত্রে কেজার হয়তো গুন্থারকে এমনভাবে হেল্প করলো, তার চক্করে রেন্ডি অর্টন হেরে গেল, এবার রেন্ডি অর্টন খেপে গিয়ে বলবে যে ভাই তুই তোমার তোর ওই চেলার দ্বারা জিতে গেছিস, এরকম ব্যাপার, তো সাহস থাকলে 1-on-1 এসে দেখা এরকম। তো এখান দিয়ে স্টোরি লাইনটাও বিল্ড আপ হতে পারে যে একটা পারফেক্ট ওয়েতে নিয়ে যাবে, এটা তোমরা অনেকে বলতে পারো যে জিন্দামাল রেন্ডি অর্টন যেমনভাবে স্টোরি লাইন চলেছিল অনেকটা ওরকম ব্যাপার। দেখো এটা একটা অ্যাঙ্গেল হতে পারে যে হ্যাঁ কাইজারের একটা মেজর অ্যাঙ্গেল দেবে, ইভেন গাইস কাইজার আর গুন্থারের মধ্যে কোনো একটা খুনসুটি বিল্ড আপ হতে পারে যে হ্যাঁ কাইজার হয়তো হেল্প করতে আসলো কিন্তু ওখানে গুন্থারের উপরে কিছু একটা অ্যাঙ্গেল হয়ে গেল। এবার তোমরা অনেকে বলবে সেক্ষেত্রে তাহলে রেন্ডি অর্টন জিতে বেরিয়ে যাবে, তো সেটা তো একটা হতে পারে। তো সেক্ষেত্রে দেখো আমার মনে হয় কাইজারকে না গুন্থারের সাথে পুরো অ্যাটাচমেন্ট রাখবে, এটা এত তাড়াতাড়ি করবে না যে কাইজার গুন্থারের উপর টার্ন করবে। এটা যদি হয় তাহলে তোমরা ধরে নাও যে কাইজারই হয়তো গুন্থারকে ডিথ্রোন করলো, সেটা তো মানে অনেক পরে গিয়ে হবে। যদি সত্যি ডাব্লিউডাব্লিউ স্ক্রিপ্ট বানিয়ে থাকে যে কাইজারই গুন্থারকে ডিথ্রোন করছে, সেক্ষেত্রে কাইজারকে এখন থেকে ধীরে ধীরে বুকিং দেওয়া দরকার যে হ্যাঁ আমরা তাকে মেন ইভেন্ট সিনের দিকে নিয়ে যাবো। দেখো হোয়াট এভার কাইজারে আমরা প্রোমো দেখেছি, কাইজারে আমরা ম্যাচও দেখেছি, বাট কাইজারকে দরকার এখন মেজর বুকিং এর বড় বড় ম্যাচের মধ্যে ঢোকানো, লাইক আইসি টাইটেল থেকে শুরু করে কিছু মেজর অ্যাঙ্গেলে, তো সেটা কিন্তু একটা মেজর ফ্যাক্টর। এবার দেখো যদি আমরা অ্যানাদার একটা পয়েন্টকে নিয়ে তুলি যেটা একটা হিউজ হাইলাইট বিল্ড করতে পারে পুরো এই ম্যাচে, সেটা হচ্ছে গাইস গিভনি ভিঞ্চি। এবার দেখো গিভনি ভিঞ্চিকে নিয়ে আমি এর আগে ডিসকাশন করছিলাম যে উনি হয়তো এলএ নাইটে ইউএস টাইটেল ওপেন চ্যালেঞ্জে আসতে পারে, সেটা একটা মেজর অ্যাঙ্গেল যে হ্যাঁ স্ম্যাকডাউন বার্লিনে তো ডেফিনেটলি ওখানে একটা অ্যাটেনশন নিয়ে নিল যে হ্যাঁ গিভনি ভিঞ্চি অবভিয়াসলি ভাবো একটা অ্যাপিয়ারেন্স দিয়েছে, একটা ম্যাচ খেলেছে, তারপরে আমরা ভিঞ্চিকে দেখবো ব্যাশিন বার্লিনের মধ্যে থাকতে যে হ্যাঁ ভিঞ্চি ওই ম্যাচের মধ্যে আসলো। কিন্তু এখানে অ্যাঙ্গেলটা অনেক হতে পারে যে হ্যাঁ হয়তো গুন্থার হয়তো রেন্ডি অর্টনকে হারিয়ে তো দিল, তারপরে গুন্থার আর কেজার মিলে হয়তো রেন্ডি অর্টনের উপর অ্যাটাক করছে, আর সেখান দিয়ে আমরা দেখবো যে ভিঞ্চি আসলো ওদের উপর অ্যাটাক করতে, মানে রেন্ডি অর্টনকে অ্যাজ এ প্রোটেক্ট করতে। এবার তবে এখান দিয়ে ভিঞ্চি আর রেন্ডি অর্টন যদি একসাথে থাকে আর ওদিকে অবভিয়াসলি গুন্থার আর কেজার একদিকে, সেক্ষেত্রে কি হবে যে ভিঞ্চি কিন্তু একটা অ্যাটেনশন পাবে, কারণ আমার মনে হয় ভিঞ্চির ওপর না এখন যদি একটা মেজর অ্যাটেনশন রাখে যে হ্যাঁ রেন্ডি অর্টনের সাথে সাথে রয়েছে, সেটা কিন্তু একটা মেজর অ্যাঙ্গেল হতে পারে। আর গুন্থার আর কেজারের এগেনস্টে অবভিয়াসলি ভিঞ্চি চাইবে একটা রিভেঞ্জ নিতে, আর তার জন্য রেন্ডি অর্টনের সাইডে থাকবে, আর এখান দিয়ে রেন্ডি অর্টন যখন স্টেপ আপ করবে তারপরে গুন্থারের এগেনস্টে, সেক্ষেত্রে তাহলে মানে ভাবো ভিঞ্চি কোনো একটা অ্যাঙ্গেল করবে তার চক্করে রেন্ডি অর্টন জিতে গেলে। বা দেখো এখানে এটাও হতে পারে যে হ্যাঁ তো ভিঞ্চিকে অ্যাকচুয়ালি হিল ক্যারেক্টার দেখালো আর ধীরে ধীরে গুন্থারের ক্যাজারের সাইডটা না ফেস দিকে চলে গেল আর রেন্ডি অর্টন প্রপার হিল ধীরে ধীরে বিল্ড হচ্ছে, সেক্ষেত্রে অবভিয়াসলি ভিঞ্চির অ্যাঙ্গেলটা কিন্তু প্রপার ক্লাসিক ওয়েতে দেখা যায় যে হ্যাঁ ভিঞ্চি কোনো একটা ইন্টারফারেন্সের জন্য রেন্ডি অর্টন জিততে, দেখো সেটাও একটা কিন্তু মেজর অ্যাঙ্গেল হতে পারে। কিন্তু লাস্টে আমরা যেটাকে বলবো দেখো এটা অবভিয়াস ব্যাপার যে রেন্ডি অর্টন যেহেতু হারছে, তাই এখানে রেন্ডি অর্টনের ক্যারেক্টারের না কিছু সুইচ করা দরকার, তাহলে সেক্ষেত্রে রেন্ডি অর্টন এই যে হারটা পাবে সেক্ষেত্রে রেন্ডি অর্টন আরো বেশি ফিউরিয়াস হয়ে গিয়ে তার হিল ক্যারেক্টারটা নিয়ে আসার চেষ্টা করে। অ্যান্ড রতে আমরা দেখবো যে রেন্ডি অর্টন প্রপার অ্যাটাক করছে, পুরো রুথলেস অ্যাটাক করছে, চিয়ার ফিয়ার দিয়ে অ্যাটাক করছে, যেরকম আমরা দেখে এসেছি ওরকম ভাবে অ্যাটাক করছে, কারণ রেন্ডি অর্টন নিজেও বলেছে যে এখনো অনেক কিছু আমার পড়া বাকি রয়েছে। তো সেক্ষেত্রে এই
মোমেন্ট আমার মনে হয় পারফেক্ট। আর দেখো ওয়ার্ল্ড ওয়েট টাইটেল অ্যারাউন্ডে একটা মেজর স্টোরি লাইন রাখাটাও খুব দরকার। আমরা সবসময় ভাবছি কোডি রোডসের অ্যারাউন্ডে, দেখো কোডি রোডসের অ্যারাউন্ডে যদি ধরেও নিয়ে যে পরে হবে, কিন্তু এটা একটা মেজর অ্যাঙ্গেল, আর সেখান থেকে তাহলে রেন্ডি গুন্থারের যে এই যে লং স্টোরি লাইন চলবে। এবার দেখো এটার অনেকে আবার বলবে যে ভাই এটা যদি লং স্টোরি লাইন চলেও তাহলে এর এন্ডে কি তাহলে রেন্ডি গুন্থারকে হারিয়ে ওয়ার্ল্ড হিপের টাইটেল ক্যাপচার করছে, আর গুন্থারের টাইটেল রেন ওখানেই এন্ড হয়ে গেল। সেখান দিয়ে গুন্থারকে অন্য স্টোরি লাইনের দিকে ভাবছে, আর রেন্ডির কাছে টাইটেল আছে, ওই দিয়ে জন সিনা কি রয়্যাল রাম্বল জিতবে নাকি জন সিনা তারপর স্টেপ আপ করবে, রেন্ডিকে চ্যালেঞ্জ করবে রেসলম্যানিয়া 41 ম্যাচের জন্য। দেখো ওখানে কিন্তু আরো অনেক কিছু তাহলে সিনারিও চলে আসছে। কিন্তু যদি আমরা এখানে ভাবি যে ডেফিনেটলি গুন্থার এখানে টাইটেল রিটেন করে নেবে, এটা অবভিয়াসলি ক্লিয়ার প্রেডিকশন, এখানে আর তো বেশি কিছু বলার নেই। কিন্তু এখানে অনেক কিছু কিন্তু আসবে, দেখো আমরা তো অনেক হাই এক্সপেকটেশন রেখেছি। এখানে এখন ডব্লিউ কিভাবে ডেলিভার করবে সেটা দেখার বিষয়। ডব্লিউ কিন্তু এখানে করা দরকার, এখন কিন্তু অনেক কিছু কিন্তু ছোট ছোট পয়েন্ট রয়েছে, ডব্লিউ কিন্তু এগুলো কানেক্ট করতে হবে। তবে তোমাদের কি মনে হয় গাইস, তোমার সাথে কমেন্ট করবে, কারণ অনেক ডিসকাশন হয়েছে, প্রত্যেকটা ম্যাচ কার্ডকে নিয়ে ডিসকাশন করেছে, আরো হবে, দেখা হবে নেক্সট এপিসোডে।